গেল অনেকটাই আমার 3-4 কোয়ার্টারের টাকা খরচ হয়েছে। কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে বিধায়ক উন্নয়ন তহবিলের নিয়ম হচ্ছে 30 লক্ষ টাকার একটা অংশের ইউটিলাইজেশন সার্টিফিকেট দিলে পরের ইউটিলাইজেশন সার্টিফিকেট পাওয়া যায়। আপনি প্রশ্ন করলেন, আপনাকে ধন্যবাদ জানাই। আপনাকে শুধু একটা জিনিস বলি, 29/6/2023 ড্রিঙ্কিং ওয়াটার ওয়ার্ড নাম্বার 8 কাজ সম্পন্ন হয়ে গেছে। আজ পর্যন্ত তার ইউসি সার্টিফিকেট অর্থাৎ আমি ওপেন পর্যন্ত করতে পারিনি। তাহলে ভাবুন 2023-এর কাজ 25-এ এসে এখন পর্যন্ত তার ইউসি সার্টিফিকেট জমা পড়েনি বা ইনঅগারেট করতে পারেনি। আপনাদের একটা ইসিজি মেশিন 18/10/2023 রথখোলা ওয়েলফেয়ার অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে, আজ পর্যন্ত তারা মেশিন পাননি। ধরা যাক কনস্ট্রাকশন অফ শর্টঘাট 15/7/2024 কাজ শুরু করতে গেছে, বলেছে যে এখানে কাজ করা চলবে না, এখন এই সমস্ত ধরনের কাজ বন্ধ। আমাকে আমার বিরোধী দলনেতা পরামর্শ দিয়েছে প্রয়োজনে এসজেডিএতে আমরা সেখানে গিয়ে অবস্থানে বসবো, বিধানসভায় অবস্থানে বসবো। বিরোধী দলনেতা যদি অনুমতি দেয়, হয় কলকাতার নবান্নের সামনে নয় শিলিগুড়িতে অনশনে বসবো। এই ধরনের মুখোশধারী রাজনীতিবিদ যারা মানুষের কাছে ভালো সাজবার চেষ্টা করেন আর পেছনে উন্নয়ন নিয়ে যে রাজনীতি করে শিলিগুড়ির পুরো উন্নয়নটাকে স্তব্ধ করে দিয়েছেন, সেটা মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করব। দেখুন, ইতিমধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই বিষয় নিয়ে বারংবার আন্দোলন হয়েছে। আমার তো মনে হয় যে মেয়র পরিষদ যখন মেয়রের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তোলে, তখন মেয়র সাহেবের যদি বিন্দু মাত্র লজ্জা থাকে, প্রবীণ এই রাজনীতিবিদের অবিলম্বে পদত্যাগ করা উচিত, অবিলম্বে স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। এবং যতক্ষণ না পর্যন্ত নিজেকে পরিষ্কার প্রমাণ করতে পারছেন, তার তো ওই পদে থাকারই অধিকার নেই, তার তো ওই পদে থাকারই অধিকার নেই। এই অভিযোগ কে করছে? খোদ মেয়র পরিষদ। এবং আপনারা ভাববেন দিলীপ বর্মনের অভিযোগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ কাউন্সিলর, বলেছেন বিকাশ ঘোষ, অশোক ভট্টাচার্য, গঙ্গোত্রী দত্ত তারা কেউ বিল্ডিং এবং পিডব্লিউডির এমএমআইসি ছিলেন না। আপনি কেন আছেন? আর আপনার সময় আপনার এই ধরনের বিল্ডিং নিয়ে এত অভিযোগ কেন আসছে? এই প্রশ্নের উত্তর কিন্তু তিনি দেননি, যে উনি অন্যদেরকে দায়িত্ব না দিয়ে নিজে কেন দায়িত্ব রেখেছেন। তাহলে কি দিলীপ বর্মন সাহেবের চোরে চোরে মাস্তুতো ভাই এটাকেই স্ট্যাম্প মেয়র সাহেব নিজে দিয়েছেন? তার জন্যই উনি এমএমআইসি বিল্ডিং এবং এমএমআইসি পিডব্লিউডি নিজের হাতে রেখেছেন। এর বিচার শিলিগুড়ির জনগণ করবে। অবসান একটাই, এই অবসানের একটাই এই বঞ্চনার অবসানের একটাই উত্তর, তৃণমূল কংগ্রেসের বিসর্জন। 2026-এ পশ্চিমবঙ্গের মানুষ এই সরকারকে বিসর্জন দিয়ে এই বঞ্চনার অবসান। আমি আজকে সবগুলো নিয়ে আরটিআই করেছি যে এসজেডিএ এবং এসএমসি কেন এই কাজ শুরু করছেন না বা কাজের স্ট্যাটাস কি। আমি আশা করি মেয়র সাহেব, যেহেতু সাংবাদিকদের বন্ধুদের মাধ্যমে এটা জানাচ্ছি, মেয়র সাহেবের কাছেও এই বিষয় পৌঁছবে এবং তিনি তার উত্তর পশ্চিমবঙ্গের তথা শিলিগুড়ির নাগরিকদের কাছে দেবেন, যে একজন প্রবীণ রাজনীতিবিদ, দীর্ঘদিন রাজনীতি করেন, আমি বয়সে নবীন, সেই জন্য আজকের দিনে দাঁড়িয়ে ক্ষমতায় থেকে বারবার করে এই কাজের ক্ষেত্রে হেনস্থা করবার কারণ কি, এই প্রশ্ন আমি মেয়র সাহেবের সামনে রাখলাম এবং তার পাশাপাশি শিলিগুড়ির জনগণের কাছে এই প্রশ্ন তুলে ধরলাম যে এই শহরে উন্নয়ন স্তব্ধ, ঠিকাদারদের কোটি কোটি টাকা বাকি, বিধায়ক উন্নয়ন তহবিলের সামান্য টাকার কাজ, সেই টাকার কাজও এই শহরের মেয়র এবং ডেপুটি মেয়র সাহেব তারা হুমকি দিয়ে তারা এই কাজ বন্ধ করিয়ে দিচ্ছেন। ঠিকাদারদেরকে ওয়ার্ক অর্ডার হয়ে যাওয়ার পরে কাজ শুরু করতে গিয়ে ঠিকাদাররা ভয় পাচ্ছে যে সরাসরি ফোনে মুখে তাদেরকে বলা হচ্ছে বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ করা চলবে না। এটা হচ্ছে আমার প্রথম। দ্বিতীয় বিষয়, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের
মাননীয় মেয়র পরিষদ দিলীপ বর্মন সাহেব কতগুলো কথা তিনি বারংবার তুলেছেন এবং আমি মনে করি এটা সামগ্রিকভাবে শিলিগুড়ি শহরের কাছে লজ্জা। একজন মেয়র পরিষদ, তিনি শহরের প্রবীণ রাজনীতিবিদ, দীর্ঘদিন রাজনীতি করেন, মেয়র এবং ডেপুটি মেয়রকে চোরে চোরে মাস্তুতো ভাই বলে আখ্যায়িত করেছেন। শুনেছি নাকি এবার আত্মহত্যার হুমকিও দিয়েছেন। মেয়র সাহেব বিপদ বুঝে অন্যান্য কাউন্সিলরদেরকে একত্রিত করে তিনি সেই মেয়র পরিষদের বিরুদ্ধে প্রেস কনফারেন্স করিয়েছেন। কিন্তু মাননীয় মেয়র সাহেব উনি তো কতগুলো সাধারণ কথা বলেছেন, তার মধ্যে একটি অত্যন্ত মারাত্মক কথা বলেছেন যে আয়ের সাথে সঙ্গতিহীন যে অর্থের উৎস এদের কোথা থেকে আসে, তাদের আয় কত আর তাদের জীবনযাপন যেভাবে তারা চালায় সেই অর্থ তারা কোথা থেকে পায়। এদের বৈভব, এদের দান ধ্যান, এদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন সাহায্য করবার জন্য যে অর্থ তারা ব্যয় করে সেই ব্যয়ের অর্থ তারা কোথা থেকে পায়। এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মারাত্মক। শিলিগুড়ি শহরের অনেককে আমি বলতে শুনেছি, আমরা ছোট থেকে এই শহরে বড় হয়েছি, অনেকে আমাদেরকে বলেন যে এরকম অনেকে আছেন জনপ্রতিনিধিদের যারা বন্ধুদের কাছ থেকে 500-1000 টাকা চেয়ে তাদের পরিবার চালানো বা তাদের ব্যক্তিগত কাজে তারা সংগ্রহ করতেন, আজকে তারা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হচ্ছেন। এই টাকা কোথা থেকে আসছে? এই প্রসঙ্গে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের শাসক দলের একজন অত্যন্ত বর্ষিয়ান পারিষদ তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের এই বর্ষিয়ান যে কাউন্সিলর, এই কাউন্সিলরের কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুক্তিসম্পন্ন। তিনি বোর্ড মিটিংয়ে উঠে দাঁড়িয়ে এই কথা বলেছেন যে এর আগে যতজন মেয়র ছিলেন, বিকাশ ঘোষ, শ্রীমতী গঙ্গোত্রী দত্ত, শ্রী অশোক ভট্টাচার্য, তারা কেউ বিল্ডিং এবং পিডব্লিউডি ডিপার্টমেন্টের এমএমআইসি হিসাবে তারা কোনোদিন দায়িত্বে ছিলেন না। তাহলে বর্তমান মেয়র কেন এই দুটো গুরুত্বপূর্ণ দপ্তর নিজের হাতে রেখেছেন? প্রশ্ন হচ্ছে এখানেই যে শিলিগুড়ি শহর জুড়ে বেআইনি বিল্ডিং এর অর্থের লেনা দেনা, অর্থের আদান প্রদানের মাধ্যমে কোনোটা ভাঙা পড়ছে, কোনোটা স্থায়ীভাবে থেকে যাচ্ছে। আর আরেকদিকে এই দিলীপ বর্মন বর্ণিত চোরে চোরে মাস্তুতো ভাইদের সম্পত্তি রকেটের গতিতে বৃদ্ধি পাচ্ছে, তাদের দান ধ্যান বৃদ্ধি পাচ্ছে, এর মধ্যে কোনো যোগসূত্র নেই তো? এই প্রশ্ন কিন্তু শিলিগুড়ির মানুষ জানতে চায় এবং জানতে চায় বলেই আজকের দিনে দাঁড়িয়ে আমরা এটা চাই যে শিলিগুড়ির মানুষ চর্চার মধ্যে আসুক যে এর আগে কখনো কোনো মেয়র, কোনো ডেপুটি মেয়রের সম্পর্কে এই ধরনের সরাসরি অনৈতিক অর্থের লেনদেন এবং এই ধরনের বৈভব, এই ধরনের অহংকার, এই ধরনের সরাসরি অর্থ দিয়ে সহযোগিতা করার শিলিগুড়ি শহরের কেউ আগের কখনো দেখেনি। ফলে এই অর্থের উৎস কি, সেই উৎস সম্পর্কেও মানুষের কাছে কৌতূহল তৈরি হচ্ছে। দিলীপের ব্যাপারটা নিয়ে আমাদের কাউন্সিলররা বলে দিয়েছে, ওটা নিয়ে আমার আর কিছু বলার নেই। আর আমি যা বলার আমি দলকে বলবো, এটা নিয়ে ও যা বলছে বলছে। আরে শীতকালীন অধিবেশনে বসবে বা কি করবে, পাবলিসিটি দিতে চাইছে। আমাদের কাছে ডিটেল যা আমার কাছে হিসেব আছে সেটা আমার কাছে আছে, হ্যাঁ, সেটা আমি আমাদের একটা প্রেস কমিউনিকেশন আমাদের অফিসারদের দিয়ে করিয়ে দেবো। তারা সব প্রেসকে পাঠিয়ে দেবে যা ডকুমেন্টস আছে, দিয়ে দেবো আমার কাছে যা আছে। ওটা ওই ডকুমেন্টস তো কেউ চেঞ্জ করতে পারবে।
কারণ কোন রেটে টেন্ডার হচ্ছে, কোন রেটে ওয়ার্ক করা হচ্ছে, কোন রেটে দিশা হচ্ছে, সব ম্যাটার অফ ডকুমেন্ট। আমি যদি বলি সেটাও ঠিক হবে না, আবার অন্য একজন বললেও ঠিক হবে। এখন যদি কেউ অনুসরণ করতে চায়, কে কি করতে চায় তার ব্যাপার। এর আগে বহুবার অসুবিধা অনেক কিছু করেছে, তার সঙ্গে তারই শিষ্য ছিল, সেই থিওরি ফলো করছে। সবটাই পাবলিক ডোমেনে থাকে, কারণ আজকাল ই টেন্ডার করতে হয়। ই টেন্ডার করলে সেটা ডকুমেন্টস থাকে, তো সেই ডকুমেন্টস দেখলে বোঝা যায়। এত প্রথমে এরা বললো অমৃতের কথা, কি বললো যে 70% টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। যখন আমি ওদের অমৃত হাউজিং থেকে যে নোডাল ডিপার্টমেন্ট দেখিয়ে দিলাম যে স্টেটের কত, ইউএলবির কত, আর ওদের কত 33%, 5 লাখের উপরে জনসংখ্যা, আর 10 লাখের উপরে হলে সেটা আরো কম 25%, আর 5-এর কম হলে 50-50। ভুল বলছিল। এখানেও যেটা হচ্ছে কি, বেছে বেছে কয়েকটা কাজ দেয়া হয় যেটা আমরা কাজ নিই, যেটা আমরা কাজ নিই না, আমাদের কাজ নেই, সেটা আমরা নিয়ে নিই। আর বিউপির একটা স্ট্যান্ডার্ড সিস্টেম আছে। আমি বিউপির সারা বাংলায় দেখিনি। ও যেভাবে এসজেডিকে করালো ওই ট্রেনের উপরে, আমরা তাও কিছু বললাম না, ট্রেনের উপরে করলো মার্গারেট স্কুল, কত বড় নিজের ছবি দিয়ে। ওটা কিন্তু স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ড থাকে বিউপি বা এমপি ল্যান্ডে, ওই স্ট্যান্ডার্ডে করেনি। তোমরা আমার কাছে কেন বাইরে আসো, এটা আই ফিল ব্যাড অ্যান্ড ইরিটেড। প্রথমত আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, অন ক্যামেরা বলছি, আমি শঙ্কর ঘোষকে নিয়ে কিছু বলতে চাই। শঙ্কর ঘোষকে নিয়ে কিছু বললে আমাদের পার্টির জুনিয়র লিডারশিপ তারা, ও আমার থেকে বয়সেও ছোট, আমি ওর থেকে অনেক আশা করছি, ওর প্রতি শুভেচ্ছা থাকবে। শঙ্কর ওর মতো ও কাজ করবে, ও বলতে পারে। ও একজন অপোজিশন পার্টির লিডার, চিফ হুইপ হয়েছে। ওদের বামপন্থী থাকাকালীন ওকে আমি দেখেছি ডিওআইএফ এসএফআই করতে। ওই সোনু প্যাটেল যে হত্যা হলো তখন ও এসএফআই লিডারশিপে ছিল, ডিওআইএফের লিডারশিপে ছিল, ডান্ডা নিয়ে ঠান্ডা করতো মানুষকে, এইসব আমরা দেখেছি। হঠাৎ করে নির্বাচনের আগে ও এসছে এই ভারতীয় জনতা পার্টি, পুরো যে ইডিওলজি, চেক গুয়েভারা ট্যাটু সব থেকে অন্য দিয়ে গেছে। সেটা ওর ব্যাপার, আমি সেগুলো কোনোটা নিয়েই কথা বলবো। দিস ইজ ভেরি লং বিফোর থিংস। কাজটা আমাদের এসেন্সিয়াল কাজগুলো আপনারা আমাদের কাছে কোনো পেন্ডিং নেই। ভুল কিছু পাঠাতো, সেটাকে কারেক্ট করে দিচ্ছে। এতগুলো এমএলএ এমপি যদি কোনো সমস্যা না থাকে, ওর একটা বাইরে বাইরে সমস্যা হচ্ছে, ও একটা পলিটিক্যাল সমস্যা জিয়ে রাখতে চায়, যেটাকে নিয়ে প্রত্যেক দিন বলে পলিটিক্যাল মাইলেজ দিতে চায়। সুতরাং আমি সেই মাইলেজ সে নিতে চাই, তার ইচ্ছা, কিন্তু এর মধ্যে আমি যুক্ত হব। ওর যদি কিছু বলা থাকে, ওর কথা তোমরা ওয়ান সাইডেড লিখো, এবং সেখানে আমার বক্তব্য লিখে দাও যে উনি বলেছেন, আমি আর এইসব ব্যাপার নিয়ে কোনো কথা বলি। যে সারাদিনে আমার প্রচুর কাজ থাকে, সেই কাজগুলো আমি করি। আমার এই ফুটেজ খাওয়ার জন্য এখানে ওখানে ঘুরে বেড়ানোটা আমার কাজ না। তবে আমার এখনো লাঞ্চ হয়। আরেকটা অভিযোগ যে বারবার যেটা বলে যে যে কোনো মিটিংয়ে বিজেপি বা বিরোধীদের ডাকা হচ্ছে না, নিজেরা মিটিং করছে, নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে। আমরা ওদের এখানকার পরিষদে, আমরা পুরসভার কাজ, পুরসভা বিজেপি প্রতিনিধি দল, তার লিডার অব দি অপোজিশন বা তাদের কনসার্ন কাউন্সিলর প্রত্যেকটা প্রোগ্রামে রাখা হয়, এবং তারা প্রোগ্রামগুলো তো আসে। লাস্ট দুটো আমি জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতি মিটিং বা এই ধরনের সরকারি, কারণ আপনাকে উদ্দেশ্য করেই বলেছে যেহেতু জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতিতে শঙ্কর ঘোষ বিধায়ক আছে কিনা আমি জানি না। আগে রোগী কল্যাণ আমি হেড করতাম, এখন হেড আমরা করি না। আমাকে গভর্নমেন্ট নমিনি হিসাবে রাখা হয়েছে দুটো মেডিকেল কলেজ, এবং তার একটা গভর্নমেন্ট ফর্মুলা আছে। আগে আমি দেখেছি ছিল মেম্বার, এক সময় শঙ্কর মালাকার ছিল, আর এক সময় নকশালবাড়ির এমএলএ আনন্দ ছিল না। আনন্দ কতগুলো মিটিং এ এসেছিল, কিন্তু ওখানে শঙ্কর ছিল না। আর এখানে তো আমি শঙ্করকে কোনোদিন দেখিনি, ও মেম্বার আছে কি না আছে। এটা স্বাস্থ্য দপ্তর থেকে করে, আমি কি ওটা করিনি? এই কথা বলা কি মানে?